আমরা আজকে তাহলে শুরু করব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিককে ইংরেজিতে বলা হয় কেমিক্যাল, আর বিক্রিয়াকে বলা হয় রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়াটা কি? যেমন ধরো কোনো জিনিসের যে প্রসেসের মধ্যে দিয়ে গেলে সে অন্য একটা আলাদা পদার্থে রূপান্তরিত হয়, সেটা হলো রাসায়নিক বিক্রিয়া। যেমন ধরো ছোট্ট করে যদি উদাহরণ দিই, চাল আছে, চালকে আমি তাপ দিলাম, দিয়ে সেখান থেকে মুড়ি পাওয়া গেল, এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। সে ছিল চাল, হয়ে গেল মুড়ি। এবার চালের ধর্মের সঙ্গে মুড়ির ধর্মের কোনো মিল নেই। এই পরিবর্তনটা হতে গেলে তোমার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, একটা রাসায়নিক পরিবর্তন ঘটেছে। তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটে যে পদ্ধতির মাধ্যমে, সেটাকে বলছে রাসায়নিক বিক্রিয়া। এর একটা বাস্তব জীবন থেকে আমরা উদাহরণ দিলাম। যেমন অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে তৈরি করে জল, এদেরকে বলা হয় বিক্রিয়ক। মানে যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা বিক্রিয়াকারী পদার্থ। আর বিক্রিয়ার পরে যেটা পাওয়া যায়, বিক্রিয়া থেকে যার জন্ম হয়, তাকে বলা হয় বিক্রিয়াজাত। জাত মানে হচ্ছে জন্ম, যেখান থেকে জন্ম হলো। বিক্রিয়ার ফলে যার জন্ম তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া দেখব, শুধু এটা একটা জাস্ট এক্সাম্পল এগুলো। এবার ভ্যারাইটিস অফ এক্সাম্পল আছে যেগুলোর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াটা আমরা বুঝতে পারবো। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে সমস্ত পদার্থদের বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ককে ইংরেজিতে বলা হয় রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট, one who reacts in a chemical reaction, that is called reactant. যেমন এখানে হাইড্রোজেন অক্সিজেন এরা হলো রিয়াক্ট্যান্ট, এরা হলো বিক্রিয়ক। আর বিক্রিয়ার পরে যেটা পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়া ঘটতে হলে বিক্রিয়কদের মিশতে দিতেই হবে, অবশ্যই মিশতে দিতে হবে, নাহলে রাসায়নিক বিক্রিয়া হবে কি করে? তুমি জল দিয়েছো, তার সঙ্গে চিনি মিশিয়েছো, তার সঙ্গে একটু চা দিয়েছো, তার সঙ্গে একটু গরুর দুধ দেওয়া হয়েছে, এটা থেকে মিক্সিং করে তৈরি হয়েছে তোমার পানীয় চা। এরা যদি না মেশে, এরা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে এটা তৈরি করেছে, তাহলে এদেরকে তো মিশতেই হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া করতে হলে বিক্রিয়কদের মিশতে দিতেই হবে। কিন্তু শুধু মিশতে দিলেই কি সবসময় বিক্রিয়া ঘটা শুরু হয়? তা হয় না। মেশার পরেও কিছু কিছু জিনিস লাগে। নিচের ঘটনাগুলি দেখো। 1 নম্বর, কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই, অবশ্যই চাই। কিন্তু খোলা হাওয়ায় কেরোসিন বা কয়লা কি নিজে নিজে জ্বলে ওঠে? না, তা জ্বলবে না, এমনি রেখে দিলে কিন্তু জ্বলবে না। যথেষ্ট জল, হাওয়ার কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ সব পেলেও একটা টবের গাছ অন্ধকারে খাদ্য তৈরি করতে পারবে কি? পারবে না, কারণ তার জন্য লাগবে আলো। মানে একটা প্রভাবক দরকার, সেই বিক্রিয়াটাকে সংগঠিত করার জন্য কোনো একটা প্রভাব সৃষ্টিকারী জিনিসের প্রয়োজন। খেলনা বন্দুকের ক্যাপ কি রেখে দিলে ফেটে যায়? না, জোরে আঘাত করতে হয়, অবশ্যই আঘাত করতে হয়। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধু মিশতে পেলেই বিক্রিয়া হবে না, কোথাও গরম করতে বা আগুন জ্বালাতে হবে, কোথাও বা আলো চাই। এই যেমন এটা খাবার তৈরির ক্ষেত্রে আগুন আলো চাই, কোথাও চাপ দিতে হয়, কোথাও দ্রাবকও দরকার। মানে এক একটা ক্ষেত্রে এক রকম জিনিস দরকার।
প্রধানত যদি তাপ দরকার হয়, মানে রাসায়নিক বিক্রিয়ার সময় যদি তাপ প্রয়োজন হয়, বেশিরভাগ অনেক রিয়াকশন আছে যেখানে তাপ প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন, যাদেরকে তাপ দিতে হয়। আবার কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে তাপ এমনি বেরিয়ে আসবে। চুনের সঙ্গে জল যদি মেশানো হয়, তাহলে যে চুন জল তৈরি হবে সেখান থেকে তাপ বেরিয়ে আসবে, তাদেরকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ মোচী বিক্রিয়া। একটাকে তাপ শোষী বিক্রিয়া হয়, একটাকে তাপ মোচী বিক্রিয়া বলে। ওগুলো আমরা জানবো, আগে বইয়ে কি দিয়েছে দেখিনি, তারপর আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে জানবো, এখানে দেওয়া থাক আর না থাক। উপযুক্ত উষ্ণতা না থাকায় অনেক রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে না। এই যেমন ধরো এই চালটাকে রেখেছি, আমি যদি তাপ না দিই, হিটিং না করি, চালটা থেকে তো মুড়ি হবেই না। আমি যদি ভাতের হাঁড়িতে জল দিয়ে ওখানে দূরে চাল রেখে দিয়ে গ্যাসটা উনুনটা না জ্বালাই, চাল তো সারাদিনেও তোমার ভাত হবে না। কিছু কিছু বিক্রিয়া থাকে উষ্ণতা না থাকায় বিক্রিয়া শুরু হতে পারে না। যে কোনো জ্বালানি পোড়াতে হলে তাই যথেষ্ট অক্সিজেন থাকলেই হবে না, উষ্ণতা বাড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে উষ্ণতা দিয়ে বা তাপ দিয়ে সেই বিক্রিয়াটাকে সংঘটিত করতে হবে। জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার উপর তাপের প্রভাব, মানে অ্যাকোয়াস কিউপ্রিক নাইট্রেট। কিউপ্রিক নাইট্রেটের সংকেত হলো CuNO3 এখানে একটা বিষয় জানার, এদের চার্জ কত। এই CuNO3 Cu2+ আর NO3 আছে দুটো NO3 হচ্ছে নিজস্ব মাইনাস, NO3 কে বলা হয় নাইট্রেট। এবার NO3 একটা মাইনাস হয়, এরা হলো মূলক, নাইট্রেট মূলক। মূলক কাকে বলে, যখন অনেকগুলো মৌল একসঙ্গে যুক্ত হয়ে এটা নিজে একটা মৌলের মতো আচরণ করে, অ্যাজ এ ইউনিট একটা প্যাকেটের মতো আচরণ করবে। NO3 নিজের মধ্যে যুক্ত হয়ে থাকবে, এটা হচ্ছে একটা নাইট্রেট মূলক। কিউপ্রিক আর কিউপ্রাস দুই ধরনের যৌগ হয় যখন কোনো মৌলের, ধরো এখানে আছে Cu+ আর Cu2+, এর চার্জ হচ্ছে কম, এর চার্জ হলো বেশি। এটা 1+, কিছু নেই মানে 1 আছে, আর এখানে কিছু নেই মানে এখানে 2 আছে। তাহলে যেখানে 1 আছে এদের এই সংক্রান্ত যৌগকে বলবো আস যৌগ। আর অধিক চার্জযুক্ত যৌগ থাকলে তাকে বলবো ইক যৌগ। এই জন্য না, এখানে 2+ আছে, এই জন্য নাম হয়েছে কিউপ্রিক। কপারের ক্ষেত্রে এটা এরকম, মার্কিউরাস মার্কিউরিক। তোমার ধরো Hg+, এর নাম হবে মার্কিউরাস, আর Hg2+ যদি হয় এর নাম হবে মার্কিউরিক। তাহলে যখন বেশি চার্জ যুক্ত যৌগ হয় সেগুলোকে বলা হয় ইক যৌগ, আর যেটা কম চার্জ যুক্ত যৌগ তাদেরকে বলা হয় আস যৌগ। এদের ক্ষেত্রে এই দুটো হয়। আর একটা যে ফেরাস এবং ফেরিক, তাদের এবার ফেরাসের কম যৌগ হচ্ছে Fe2+, এর নাম হবে ফেরাস। আর যেখানে থাকবে Fe3+, তার নাম হবে ফেরিক। যেমন Fe2+, তাহলে এর নাম হবে FeCl2, যদি থাকে এর নাম হবে ফেরাস ক্লোরাইড। আর FeCl3 যদি থাকে এ হবে 3+, তো এ হবে ফেরিক ক্লোরাইড। এগুলোর মাধ্যমে আমরা আস যৌগ আর ইক যৌগকে জানতে পারবো। এবার দেখো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট এটা কিভাবে বিয়োজিত হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে।
দুটো টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল রাখা হলো। এখানে আমি এর উপর দিয়ে লিখে দিয়েছি এই একটা টেস্ট টিউব এখানে নীল রঙের কিউপ্রিক নাইট্রেট রাখা হয়েছে CuNO3 এবার একটি ঘরের উষ্ণতায় রইল, এটা রুম টেম্পারেচারে। ঘরের উষ্ণতা কত ধরা হয় কে বলতে পারবে? রুম টেম্পারেচার বলতে কত ধরা হয়? বলো, ঘরের উষ্ণতা কত ধরা হয়? সেন্টিগ্রেড। ঘরের উষ্ণতা সবসময় সচরাচর 25°C ধরা হয়। 25, যে কোনো রুম টেম্পারেচার বলতে ধরে নেব 25°। তাহলে এটা রুম টেম্পারেচারে রয়েছে। তাহলে ঘরের উষ্ণতায় ক্রিস্টালগুলোর কিচ্ছু হলো না, যেরকম ছিল সেরকমই থাকবে। কিন্তু যদি স্পিরিট ল্যাম্প দিয়ে গরম করা, এটা স্পিরিট ল্যাম্প, এটা দিয়ে যদি গরম করা হয় তাহলে দেখা যাবে এই নীল ক্রিস্টালগুলো কালো গুঁড়োয় পরিণত হচ্ছে। হিট করার ফলে কালো গুঁড়োতে পরিণত হয়ে বাদামি ধোঁয়া বেরোচ্ছে। এই যে বাদামি ধোঁয়াটা হচ্ছে এইটার নাইট্রোজেন ডাইঅক্সাইডের। তাহলে এমনি যদি রেখে দাও সেটা রাসায়নিক বিক্রিয়া করবে না, তার জন্য তোমাকে হিট করতে হবে। এই যে এই মার্ক, এই ত্রিভুজের মতো চিহ্নটাকে বলা হয় হিটিং চিহ্ন, এটাকে বলা হয় ডেল্টা। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে ইমপ্লাইজ, এরকম তীর চিহ্ন মানে হচ্ছে ইমপ্লাই। কি ইন্ডিকেট করে? হিটিং। কিছু কিছু চিহ্ন আছে, সেই চিহ্নগুলোকে মনে রাখতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে যে ঘরের উষ্ণতায় তুমি যদি কিছু রেখে দাও সেটা রাসায়নিক বিক্রিয়া করবে না। কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি উত্তাপ দাও বা তাপমাত্রা বাড়াও তবে কিন্তু সেটা রাসায়নিক বিক্রিয়া করবে। এক্ষেত্রে যেমন কিউপ্রিক নাইট্রেট, এই বিক্রিয়াকারী পদার্থটাকে তুমি যদি হিটিং করো এখান থেকে তৈরি হবে কি কিউপ্রাস অক্সাইড, সঙ্গে না কিউপ্রাস এটা হচ্ছে O2-, এটা কিউপ্রিক অক্সাইড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা কিউপ্রিক অক্সাইড, যেহেতু কিউপ্রিক থেকে, এর নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেন যুক্ত থাকলে তার নাম হয়ে যায় অক্সাইড, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা মুখস্থ করতে হবে। CuNO3 2CO প্লাস 4NO2 প্লাস O2। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে ব্যালেন্স কিভাবে করে, ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্স করা জানো? যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে ব্যালেন্স করা হয়? না স্যার, আমাদের শেখায়নি। আচ্ছা, ব্যালেন্স ইকুয়েশন মানে এটাকে সমীকরণের বাংলাটা কি বলে, যাই হোক বাংলাটা এই মতো আমার মনে পড়ছে না। CuNO3 এই যৌগটার নাম হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। একে যদি হিটিং করা হয় আমরা পাবো CO কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর একটা কি পাবো? অক্সিজেন, তাই তো? এখন কোন রাসায়নিক বিক্রিয়াকে যখন অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয়, তীর চিহ্ন দিয়ে, তখন সেটাকে বলা হয় আনব্যালেন্স ইকুয়েশন। এটাকে ব্যালেন্স করা হয়নি, সাম্যাবস্থা দেখা, হ্যাঁ সাম্যাবস্থা, সমীকরণের সাম্যাবস্থা। মানে বাঁ দিকে যতগুলো সংখ্যা
আর ডান দিকে ততগুলো সংখ্যা যদি মিলে যায়, সংখ্যাগুলো পরমাণুগুলোর সংখ্যাগুলো যদি মিলে যায়, তখন তাকে বলে ব্যালেন্স ইকুয়েশন। এখানে দেখি মিলছে কিনা। এখানে আছে সিইউ একটা, এই মুহূর্তে এখনো পর্যন্ত এখানেও সিইউ একটা দেখতে হয়। এখানে অক্সিজেন কটা হচ্ছে, ভিতরে আছে 3, বাইরে আছে 2, তাহলে অক্সিজেন এখানে হচ্ছে 3 দুগুণ 6টা। অক্সিজেন আছে 3 গুণিত 2 6টা। কপার আছে একটা। নাইট্রোজেন আছে কটা, নাইট্রোজেন এইখানে আছে, ব্যাকেটের বাইরে আছে 2, তাহলে নাইট্রোজেন আছে 2টো। এই তিনটেই তো আমার পরমাণু বা মৌল। এইদিকে সংখ্যাটা এই দাঁড়াচ্ছে। এদিকে দেখি কটা আছে, এইদিকে কপার আছে একটা। অক্সিজেন কটা আছে, অক্সিজেন একটা, দুটো, একে 3টে, আর দুটো 5টা। কিন্তু এইদিকে তো ছিল অক্সিজেন 6টা, এইদিকে আছে 5টা, মিললো না, তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স নয়। নাইট্রোজেন এদিকে আছে 2টো, এইদিকে আছে একটা, তাহলে এটাও মিললো না, এটাও মিললো না। তাহলে যখন সংখ্যাগুলো মেলে না, তখন সেটাকে বলা হয় আনব্যালেন্স ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের দুদিকে সংখ্যাটাকে মেলাতে হবে। আমি এমন একটা সংখ্যা নেব যেটার সাহায্যে বাম দিক এবং ডান দিকের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সংখ্যাটা মিলবে। দেখা যাক, ধরো আমি নিলাম 2, এখানে একটা আছে, একের পর তো মিনিমাম সংখ্যা 2, এখানে যদি আমি একটা 2 বসিয়ে দিই, তাহলে এই দিকে কতগুলো হচ্ছে দেখো। কপার কটা হলো, যেহেতু 2 বসিয়েছি তাহলে 2টো হয়ে গেল। নাইট্রোজেন কত হচ্ছে, এই যে 2টা নিয়েছি, এই 2টা কিন্তু সবার, মানে একদম কমন, এখন সবার 2, তাহলে নাইট্রোজেন হবে, এইদিকে আছে 2টো, ব্যাকেটের বাইরে 2 এর জন্য, আর বাইরে আবার 2 আছে, তাহলে 2 দুগুণে 4টে। অক্সিজেন কটা হচ্ছে, অক্সিজেন হচ্ছে 3, 3 দুগুণে 6, আর তার বাইরে আছে আবার 2, এটা 2টো প্যাকেট নিয়েছি, এটাকে যদি একটা প্যাকেট ধরো, তাহলে এরকম প্যাকেট নিয়েছি 2টো, তাহলে এর ভিতরে যা থাকবে তার দ্বিগুণ হবে। অক্সিজেন হচ্ছে 3 দুগুণে 6, আর 2 12। এবার তাহলে আমাকে ডান দিকে এইদিকে যা যা পেয়েছি এখানে তাই করতে হবে। কপার আমাকে 2টো করতে হবে, এখানে তাহলে কপার 2টো করতে গেলে এখানে 2 বসাতে হবে, তাহলে কপার এখানে আমার মিলে গেল, সিইউ 2 হয়ে গেল। নাইট্রোজেন কত করতে হবে, 4টে, তাহলে নাইট্রোজেন হচ্ছে 1, তাহলে এখানে নাইট্রোজেনকে 4টে করতে হবে বলে এখানে 4 বসিয়ে দিলাম, নাইট্রোজেন মিলে গেল। অক্সিজেন আছে 12টা, দেখি অক্সিজেন মিলল কিনা। তাহলে অক্সিজেন কত হলো, অক্সিজেন হলো 2, এইদিকে দেখো এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে 4 দুগুণ 8, 2 + 8 প্লাস এখনো আছে 2, তাহলে 2 যদি নয় আমার লাগবে 12টা, 2 + 8 মানে কত হলো, 2 + 8 দিয়ে 10, আর তাহলে 2টো 12, এটা মিলে গেল তো, সমান 12। এখানে আছে 2টো, এখানে আছে 4 2 8, আর এখানে আছে 2, তাহলে মোট হলো 12। তাহলে আগের সংখ্যার সঙ্গে পরের সংখ্যা মিলে গেল, তখন আমরা কি করব, যেই ব্যালেন্স ইকুয়েশন হয়ে যাবে তখন এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আর এখানে এই অ্যারো চিহ্ন বেটে দেওয়ার দরকার নেই, তখন আমরা এটাকে লিখতে পারবো, এটাকে বলছে ব্যালেন্স ইকুয়েশন। এরকম বুঝা গেল? মুগ্ধা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সশ্রী? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, এরকম আমরা এভাবে ইকুয়েশনের ব্যালেন্স করা হয়। আর যে গ্যাসটা বের হয় সেই গ্যাসের এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হয়, সেই গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, এইটা বোঝানোর জন্য। তাহলে কি হচ্ছে, বিক্রিয়া শুরু করতে আমাদের শক্তির প্রয়োজন, উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি। কেন তাপের প্রয়োজন, না যখনই কোনো জিনিসকে হিট বাড়ানো হয়
হিট দেওয়া হয় তার গতিশক্তিটা বেড়ে যায়। দেখবা এখন সকালবেলা ঠান্ডা, তাহলে ঠান্ডায় যদি তুমি রাস্তায় হেঁটে যাও, সবাই আরাম করে সবাই হাঁটছে, খালি পায়েও যদি হাঁটে কোনো অসুবিধা নেই। কিন্তু দুপুরবেলা খুবই গরম, এত উত্তাপ যে পিচ রাস্তাতে প্রচন্ড হিট দিয়ে ওটা উষ্ণতাটা বেড়ে গেছে। তখন যদি কি হয়, রাস্তায় কেউ যায়, তখন সে কিন্তু আস্তে আস্তে হাঁটবে না, সে তাড়াতাড়ি চলে যাবে, ছুটতে চলে যাবে ওখান থেকে। তার মানে কি, উষ্ণতা দিলে যে কোনো জিনিসেরই গতিশক্তি বাড়তে থাকে। চাল থেকে যখন ক্ষয় হয়, প্রথমে চালটা নাড়াচাড়া করছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গরম বালিতে যখন দিচ্ছে, যেই হিট দিয়ে দিয়েছে, ওই হিটে তখন তার মধ্যে থাকা অণুর গতিশক্তি বেড়ে একদম সে ফুটতে শুরু করে, লাফাতে থাকে ক্ষয়গুলো, অণুগুলোর গতিশক্তি বেরিয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, চালের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে গিয়ে, ওরা ধান সারি অবশ্য ধান থেকে ক্ষয় হয়, মানে ধানের ভিতরে চাল থাকে, তার জলটা বেরিয়ে যায়, দিয়ে ওরকম ফুলে ওটা ড্রাই হয়ে ওইরকম আকার ধারণ করে। মোট কথা, যে কোনো জিনিসে যখন উষ্ণতা বাড়ানো হয় তার গতিশক্তি বাড়ে, তখনই সেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বেশ, এবার আমরা তাপ সম্পর্কে জানলাম। এগুলো হচ্ছে বিক্রিয়ার এক একটা প্রভাবক। হঠাৎ করে তাপ কেন পড়ছি, হঠাৎ করে আমরা আলো কেন পড়ব, এগুলোকে বলা হয় বিক্রিয়ার প্রভাবক। তাপ, আলো, চাপ এবং দ্রাবক। কার মধ্যে রেখেছি সেটা এখানে এটা না দিয়ে এরকম ভাবে দেওয়াটা তো উচিত হয়নি, এখানে এখানে লিখে দিই আমি। এদেরকে বলে বিক্রিয়ার প্রভাবক। কি কি হতে পারে, তাপ, মানে বিক্রিয়ার মধ্যে যারা প্রভাব সৃষ্টি করতে পারে, আলো, চাপ, দ্রাবক। যে সমস্ত বিষয় কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাব সৃষ্টি করে তাকে বলা হয় প্রভাবক। তাহলে তাপ হলো একটা প্রভাবক, তাপ দিলে রাসায়নিক বিক্রিয়া হয়। এবার আমরা পড়ছি আলো, দ্বিতীয়টা। পড়ো, মুগ্ধা পড়ো। সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে খাদ্যের রাসায়নিক শক্তিতে পরিণত করে। সরলীকৃত সমীকরণটি হল 6CO2 + 6H2O C6H12O6 + 6O2। সালোক সংশ্লেষ একটা অতি জটিল রাসায়নিক প্রক্রিয়া। আলোর অনুপস্থিতিতে তা শুরু হতে পারে না। বেশ, এই যে ফটো তোলার বেশ দাঁড়াও, এটা বলে নি, তারপর ওটা যাবে। সালোক সংশ্লেষ ইংরেজিতে যাকে বলছে কি কি বলে বলো তো, জানা আছে? ফটোসিনথেসিস। হ্যাঁ, ভেরি গুড, ফটোসিনথেসিস। ওই যে ফটো সিনথেসিস, এই যে ফটো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে আলো পড়লে সিনথেসিসকে বাংলায় বলা হয় সংশ্লেষণ বা সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, স্ব আলোক সংশ্লেষ মানে আলোক যুক্ত সংশ্লেষ, অর্থাৎ যে সিনথেসিসে, যে সংশ্লেষে আলোর প্রয়োজন হয়। সিনথেসিস মানে কি, সিনথেসিস হলো যখন আমরা বিভিন্ন উপাদানকে একসঙ্গে মিলিত করে একটা প্রোডাক্ট তৈরি করি, তখন তাকে বলা হয় সংশ্লেষ বা সিনথেসিস। বিভিন্ন উপাদান কি, এবং এক্ষেত্রে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, জল আছে, সূর্যের আলো আছে, গাছের পাতার ক্লোরোফিল, মাটির থেকে খনিজ লবণ ইত্যাদি অনেকগুলো উপাদানকে একসঙ্গে মিলিয়ে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি তখন তাকে বলে সিনথেসিস।
আর এটা যখন আলোর উপস্থিতিতে ঘটে তখন সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ একমাত্র সবুজ উদ্ভিদই করতে পারে, অন্য কেউ পারে না। কেন বলো দেখি একমাত্র সবুজ উদ্ভিদই করতে পারে, অন্য কেউ পারে না? সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে, অন্যান্য উদ্ভিদ অন্যান্য কোনো বিষয় বা কোনো বস্তুতে সে ক্লোরোফিল থাকে না, একমাত্র সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে। তাই সবুজ উদ্ভিদই একমাত্র এটা তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে খাদ্যের রাসায়নিক শক্তিতে পরিণত করে এই যে সমীকরণ একটা এই যে তৈরি হলো, এটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, এটাকে বলা হয় গ্লুকোজ। আমরা যে গরমকালে গ্লুকোজ খাই সেই গ্লুকোজের সংকেত হলো এটা। এটা একটি অতি জটিল রাসায়নিক প্রক্রিয়া, আমরা সহজে এখানে লিখে দিলাম তা নয়। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, আলো, এখানে লিখবো আলো। আচ্ছা, তাপকে যেমন আমরা এই ডেল্টা দিয়ে প্রকাশ করি, আলোকে প্রকাশ করি, এটা মনে রাখতে হবে এইচ নিউ। এইচ নিউ, এইচ কে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক, দ্বারা বাংলায় লিখে দিই। আর নিউ এই শব্দ এটার নাম হচ্ছে নিউ, একে বলে নিউ। এটা হচ্ছে আলোর কম্পাঙ্ক। আলোর রাসায়নিক বিক্রিয়া এইচ নিউ দিয়ে এরকম ভাবে বিক্রিয়াটাকে প্রকাশ করা হয়। এখানে দেয়নি যেহেতু তোমাদের ছোট ক্লাস, উঁচু ক্লাস থাকলে এরকম দেবে, আগে থেকে বলে রাখলাম। তাহলে 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, অণু, এগুলোকে বলা হয় অণু। অণু আর পরমাণু সম্পর্কে নিশ্চয় ধারণা আছে। অক্সিজেন হলো পরমাণু, O2 হলো অণু। এটাকে বলা হয় মৌলিক পদার্থের ক্ষেত্রে, মানে অক্সিজেন ছাড়া অন্য কিছু নেই, তাই মৌলিক অণু। কিন্তু যদি H2O থাকে, এই অণুটার মধ্যে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, এটাও একটা অণু। এটাকে বলবো জলের যৌগিক অণু। এর মধ্যে অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে। তাহলে সালোক সংশ্লেষ একটি জটিল প্রক্রিয়া, আলোর অনুপস্থিতিতে তা শুরু হতে পারে না। আলোর অনুপস্থিতিতেও সালোক সংশ্লেষের একটা ফেজ হয়, তাকে বলা হয় অন্ধকার বিক্রিয়া। সালোক সংশ্লেষের দুটো ভাগ হয়, একটাকে বলে আলোক বিক্রিয়া, একটাকে বলে অন্ধকার বিক্রিয়া, লিখে দিই। কিন্তু শুরু হতে গেলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের দুটো ভাগ, একটাকে বলে আলোক বিক্রিয়া, আর একটা ফেজ আছে ফটোসিনথেসিস 2, যেটাকে বলা হয় অন্ধকার বিক্রিয়া। ওটা আমরা জানতে পারবো, কিন্তু শুরু হতে গেলে আলোর অবশ্যই প্রয়োজন। তারপরে কি বলতে দেখো, পড়ো মুগ্ধা, পড়ো এই দুটো শুভশ্রী পড়বে। ফটো তোলার ফিল্মে আলো পড়লে নানান বিক্রিয়া ঘটে, ফলে ফিল্ম কালো হয়ে যায়। কালো কাগজে মোড়া ফিল্ম কিন্তু এভাবে নষ্ট হয় না। হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসও সূর্যালোকে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। আলোর মাধ্যমে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখানে আলো বিক্রিয়া শুরু করার প্রয়োজনীয় শক্তি যোগায়। হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হওয়ার সমীকরণ লেখো। আমি লিখে দিচ্ছি। হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ার সমীকরণ হবে H2 প্লাস Cl2 সমান হবে 2HCl। HCl মানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে সমীকরণ, লিখে নিবা। ফটো তোলার ফিল্ম, আগেকার দিনে যে ফটো তোলা হতো, একটা ফিল্ম থাকতো, তার মধ্যে তোমার ওই আলো পড়লে তবেই সেখানে ছবিটা উঠতো, আগেকার দিনে ক্যামেরা যেগুলো ছিল। ফলে ফিল্ম কালো হয়ে যায়। কালো কাগজে মোড়া ফিল্ম কিন্তু এভাবে নষ্ট হয় না। এবং ওই ফিল্মতে ছবি তোলার জন্য কি করতে হতো, অন্ধকার ঘরে ওই ফিল্মটাকে, যেটাকে আমরা বলতাম রিল, তোমরা যদি দেখে না থাকো এক কাজ করি তোমাদের দেখিয়ে দিই এখানটাতে।
ওই তো সোহেলের জয়েন হয়েছে তো, লিঙ্ক না দিয়ে। এখন তো আমরা যে কোনো জিনিস এই ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলছি। আগেকার দিনে এরকম ছিল না। আগেকার দিনে কি ছিল, তোমার ফটোগ্রাফিক ফিল্ম থাকতো। এই যে এটা খেয়াল করো, এই যে ভিতরে এই যে যেটা ভরলো, এটাকে বলছে ফটোগ্রাফিক ফিল্ম। এই যে যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, এই যে আছে না 20036, এটাকে বলতো ফিল্মের রিল। এখন যে রিলস বানাচ্ছে, এই রিল আলাদা, এটা একটা রিল। রিলস গুলো, ওই রিল থেকে এই নামকরণ এসছে রিলস। এগুলোকে বলা হতো ফটোগ্রাফিক ফিল্মের রিল। পর 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 ছবি চলে যাবে, খেয়াল করে দেখো। এবং এটা অন্ধকার ঘরে, এই যে টানবে আর একটা করে রিল চলে আসবে, এখানে একটা করে ছবি উঠবে। এটা আগেকার দিনের ক্যামেরা। ওকে, এই ফটোগ্রাফি ফিল্মগুলো যদি আলোর মধ্যে নিয়ে আসা হতো, নষ্ট হয়ে যেত। এই ক্যামেরায় এই রিলটা, এই যে হাতে যেটা আছে, এই রিলটা, এই যে হাতে যেটা আছে, এইটাকে যখন ভরা হয়, অন্ধকার ঘরে ভরতে হয়। এখানে দেখাচ্ছে তাই আলোর মধ্যে ভরার নিয়ম হচ্ছে অন্ধকার ঘরে। এইভাবে টেনে একটার পর একটা ছবি উঠতে থাকবে। যাই হোক, ছবি তোলার দোকানে ডার্ক রুম থাকার দরকার কি? ওই যে ডার্ক রুম মানে অন্ধকার ঘরে, এই কারণে দরকার, কারণ সেখানে ওই ফটো ফিল্ম যেটা আছে, ফটো ফিল্মটা যাতে আলো পড়ে নষ্ট না হয়ে যায়, সেই জন্য ডার্ক রুম থাকে। ওকে, নেক্সট, চাপ আর দ্রাবক, এটা শুভশ্রী পড়বে। চাপ। খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে শব্দ, তাপ ও আলো উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ার সময় চাপের ভূমিকা কি? এই ক্ষেত্রে খুব জোরে আঘাত করে, অর্থাৎ ক্যাপের উপর চাপ বাড়িয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তির যোগান দিচ্ছি। বেশ, দ্রাবক। দাঁড়াও, এটা বলে নি চাপটা। যে কোনো জিনিসে চাপ প্রয়োগ না করলে কিছু কিছু ক্ষেত্রে সেই বিক্রিয়াটা হবে না। চাপ প্রয়োগ করলে তবেই কিন্তু হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন দুধ, দুধ থেকে ছানা কাটা হয়েছে, দুধের মধ্যে ওটা ছানার পাউডার হোক বা কোনো টক জাতীয় কিছু জিনিস দিয়ে ছানা হয়েছে। এই যে ছানা, ছানা থেকে তুমি যখন পনির বানাবে, যদি বাড়িতে বানানো হয়, দেখতে পাবে এই ছানাকে তুমি যদি চাপ দাও, ওই ছানা কেটে কাপড়ের মধ্যে নিয়ে ওই শিল নোড়া জাতীয় ভারী বস্তু দিয়ে তুমি যদি চেপে ধরো, ওই ছানাটা পনিরে কনভার্ট হয়ে যাবে। তুমি যদি চাপ না দাও, তাহলে সেটা কখনোই পনির হবে না। তাহলে এই যে এটা হতে গেলে কি লাগলো, চাপ লাগলো। একই রকম ওই খেলনা বন্দুক, সেই ক্যাপ রাইফেল যেগুলো আর কি, নিশ্চয়ই দেখেছো সবাই, পুজোর সময় ফাটায় বা অন্যান্য সময়, সেটাকে যদি তুমি চাপ প্রয়োগ না করো, এমনি এমনি রেখে দিলে সেটা ফাটবে না, তাহলে তো দোকানেই ফেটে যাবে। ওটাকে ওই পিস্তলের মধ্যে ভরে, খেলনা পিস্তলের মধ্যে ভরে চাপ প্রয়োগ করলে, জোরে আঘাত করলে তবেই সেখান থেকে রাসায়নিক বিক্রিয়াটা হয়। তাহলে এক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়ার জন্য আমাদের চাপেরও প্রয়োজন হয়। এটা উদাহরণ হিসাবে, যেমন চাপ প্রয়োগ করে তোমার অনেক কিছু তৈরি করা হয়। কোনো জিনিস গলানোর পরে চাপ প্রয়োগ করে সেখান থেকে একটা কোনো আকার ধারণ করলো। খবরের কাগজ তৈরি করার জন্য ওই যে ওগুলোকে সব ভিজিয়ে মোল্ড করা হয়, মোল্ড করে তারপর প্রেসার দিয়ে সেই জিনিসটা তৈরি করা হয়। চাপ লাগে অনেক ক্ষেত্রে, প্রেসারটা বাড়াতে হয়। বেশ, আরো উদাহরণ আমরা পরে পরে দেখবো। দ্রাবকটা পড়ো, দ্রাবক কি জিনিস? দ্রাবক। রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক যে কত গুরুত্বপূর্ণ তা বুঝতে নিচের পরীক্ষাটি লক্ষ্য করো। তোমার লাগবে দুটো টেস্ট টিউব, শুকনো খাবার সোডা, টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল আর জল। পরীক্ষা:
টেস্ট টিউবে শুকনো খাবার, সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে টেবিলে রাখা হলো। কি দেখবে? কোনো বুদবুদ বেরোয় না। টেস্ট টিউবে শুকনো খাবার, সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে জল দেওয়া হলো। দ্রুত বুদবুদ বেরোতে থাকে। জলের মতো দ্রাবকের অভাবে বিক্রিয়া ঘটতে পারছিল না। হুম, জল একটা তরল যা দ্রাবক রূপে কাজ করছে। দুটো কঠিনের গুঁড়োকে মেশালেই তাদের অণু বা আয়নরা পরস্পর মেশবার সুযোগ পায় না। দ্রাবকের অণুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে ফেলে। তখন বিক্রিয়া শুরু হয়। হুম, জল জলই একমাত্র দ্রাবক নয়, নানা কাজে কেরোসিন, বেনজিন, টারপিন তেলও দ্রাবক রূপে ব্যবহৃত হয়। হুম। বেশ, আমি একটু বলে নিই। সবার আগে দ্রাবক জিনিসটা কি সেটা আগে জানতে হবে, তারপর আমি এই বিষয়টায় আসছি। যখন কোনো দ্রবণ বানানো হয়, দ্রবণ হলো কিরকম, যেমন গরমকালে চিনি, জল, লবণ ইত্যাদি দিয়ে শরবত বানানো হয়েছে, বা তুমি আরো অনেক রকমের ওই কোনো কোয়াশ দিয়ে শরবত বানিয়েছো, বা বাজার চলতি যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস, ওই ম্যাঙ্গো ফ্রুটি বা ইত্যাদি পাওয়া যায়, এগুলো সব একটা দ্রবণ। দ্রবণের দুটো অংশ। দ্রবণের একটা উদাহরণ দিলাম, নাম হলো শরবত। চিনি, জল, লবণ ইত্যাদি। এই দ্রবণের দুটো অংশ, একটাকে বলা হয় দ্রাবক আর একটাকে বলা হয় দ্রাব। এই শরবতের মধ্যে কি আছে? যেটা বেশি পরিমাণে আছে সেটা হলো কি জল। অর্থাৎ কোন দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক। যেমন শরবতটাকে যদি ধরি তাহলে ক্ষেত্রে হবে জল। আর দ্রাবটা কি? যেটা কম পরিমাণে থাকে, যেমন চিনি, লবণ, লেবুর রস ইত্যাদি। তাই দ্রাবক প্লাস দ্রাব মিলে হয় দ্রবণ। দ্রাবক যুক্ত দ্রাব বা দ্রাব ইজ ইকাল টু দ্রবণ। সেরকম ভাবে এখানে কি হচ্ছে, দ্রাবকে বাকিগুলো সব মিশে গেছে। অনেক রাসায়নিক বিক্রিয়াতে এই দ্রাবকের প্রয়োজন হয়। তাহলে দ্রাবক যদি থাকে তাহলে নিশ্চিতভাবে জানতে হবে তার পরিমাণটা একটু বেশি। সে সচরাচর তো তরল পদার্থ জাতীয় কিছু হয়, তার মধ্যে আমরা যার বিক্রিয়া করবো সেটাকে মিশিয়ে দিতে হয়। এখানে যেমন শুকনো খাবার সোডা, এর নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। একটা জিনিস আজকে বলে রাখছি, মনে রাখবা, মাঝখানে যদি হাইড্রোজেন থাকে কোনো যৌগের, এইভাবে এককভাবে যদি বসে থাকে, তখন সেই যৌগটাকে বলা হয় বাই যৌগ। এক্ষেত্রে এই যৌগটার নাম হবে সোডিয়াম বাই কার্বনেট। ধরো এরকম থাকতো NaHSO4, এই যৌগটার নাম হতো সোডিয়াম বাই সালফেট। তাহলে মাঝে যখন হাইড্রোজেন থাকে তার জন্য এই বাই শব্দটা আসে, এটা যেন মাথায় রেখো। আর একটা জিনিস মনে রাখার জন্য বলবো, কোনো জিনিসে যখন কার্বনের যৌগ থাকে তাকে যদি হিট করা হয়, এই শেষে CO3 থেকে অবশ্যই একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, CO2 সেখানে উৎপন্ন হবেই হবে। কিছু কিছু জিনিস এগুলো নোট করে রাখবে, বা আমাদের যখন পরে উদাহরণ আসবে আমরা দেখতে পাবো। বেশ, যেমন ধরো এটাকে যদি হিট করা হয়, আচ্ছা এটা বলে নিই তারপর ওটা দেখছি, ওটা আনুষঙ্গিক নলেজ, সিলেবাসে যেটা আছে দেখে নিই। তাহলে কি হচ্ছে, এই দুটো টেস্ট টিউব, একটাতে খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, আর একটাতে টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল আর জল। আচ্ছা, মানে আমরা একটা পরীক্ষা করব, তার জন্য কি কি লাগবে? দুটো টেস্ট টিউব লাগবে, শুকনো খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এমনি এর টার্টারিক অ্যাসিডটা এর সম্পর্কে পরে বলবো। এর সংকেত হলো C6H6O6। এর
আরো একটা সংকেত আছে, এটাকে যদি তাও লিখেই দিই তোমরা মনে রাখার জন্য। COH, CHOH, CHOH, COH, এগুলো উঁচু ক্লাসে আছে, তোমাদের এখন না বললেও চলে। তো আমি যেহেতু তোমরা হয়তো মনে রাখতে পারবা সেই জন্য আমি দিচ্ছি। এরকম এই যে এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড, এর সংকেত মিলিয়ে দেখো C4H6O6 হবে। এখন টেস্ট টিউবে শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে টেবিলে রাখা হলো। তাহলে শুকনো খাবার সোডা মানে ড্রাই সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মানে C4H6O6 আর ড্রাই সোডিয়াম বাইকার্বনেট মেশানো হলো, টেবিলে রেখে দিলাম। কি দেখছি, কিচ্ছু হচ্ছে না, কোনো বুদবুদ বেরোচ্ছে না। এইবার কেন? কারণ এদের মধ্যে কোনো দ্রাবকে দেওয়া হয়নি, ওই জন্য বিক্রিয়াটা ঘটছে না। এক্ষেত্রে দ্রাবক লাগবে, দ্রাবক মানে এক্ষেত্রে দ্রাবক হিসাবে জল যদি আমরা যোগ করি, এবার এই জিনিসটার মধ্যেই যে শুকনো সোডিয়াম বাইকার্বনেট প্লাস টার্টারিক অ্যাসিড প্লাস জল, জল মানে H2O, যেই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হতে শুরু করলো, বুদবুদ বেরোতে শুরু করলো। তাহলে বিক্রিয়াটা তখন কি দাঁড়াবে? এটা হচ্ছে তোমার খাবার সোডা C4H6O6 আর জল যেই মেশানো হলো তখন কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বের হতে শুরু করবে। আরও আনুষঙ্গিক অন্যান্য অনেক কিছু তৈরি হবে, সেই রিয়াকশনটায় আপাতত যাচ্ছি না, কিন্তু রিয়াকশনটা হচ্ছে কখন? যখন এখানে জলটা মেশানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই জলটা দ্রাবক হিসাবে কাজ করছে, এই দ্রাবকটা না থাকলে এই বিক্রিয়াটা হতো না। তাহলে জল একটা তরল দ্রাবক রূপে কাজ করে, দুটো কঠিনের গুঁড়োকে মেশালে তাদের অণুবায়নরা পরস্পর মেশবার সুযোগ পায় না, এটা তো কঠিন, এদেরকে মেশালে যারা মিশে যাবে সেরকম তো নয়। দ্রাবকের অণুরা এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে ফেলে। এবার একে যখনই তুমি জল মিশাবা তখন এটা ভালোভাবে মিশবে, প্রত্যেকটা অণুকে আলাদা করে দেবে, তখন ভালোভাবে মিশে যাবে। জলই একমাত্র দ্রাবক নয় অবশ্যই, কিন্তু জলকে সার্বজনীন দ্রাবক বলে, এটা মনে রেখো। কারণ জলের মধ্যে, হ্যাঁ আমারটা ভরে দাও, থ্যাংক ইউ, প্রচুর পরিমাণ। ওইখানে যদি ওরা আগুন টাগুন লাগিয়ে দেয়, দেখে নাও একবার কি করছে। এটা হলো জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়, জলের মধ্যে প্রচুর সংখ্যক, ঠেসিয়ে দাও, সবটাই ঠেসিয়ে দাও। জল ছাড়া আর কি কি দ্রাবক হতে পারে? কেরোসিন, বেনজিন, তারপিন তেল, এগুলো দ্রাবক রূপে ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় জৈব দ্রাবক। কেরোসিন, বেনজিন, তারপিন তেল ইত্যাদি। তাহলে শুধুমাত্র জল নয়, জল ছাড়াও অন্যান্য অনেক কিছু আছে যা দ্রাবক হিসেবে কাজ দিতে পারে। তাহলে কি দেখা গেল? খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় জল না দিয়ে খানিকটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না। কেন? কেন এমন হয়? কারণ কেরোসিনের মধ্যে এরা দ্রবীভূত হয় না। এরা দ্রবীভূত হয় না, কারণ এই খাবার সোডা হলো কোনটা? আচ্ছা থাকলে আমি দেখছি। আয়নীয় যৌগ আর এ হলো জৈব যৌগ। কোনো জিনিস দ্রবীভূত হতে গেলে সেই জিনিসগুলো একই রকমের হতে হবে, একই ধরনের জিনিস
তবেই কিন্তু মিশে যায়। যেমন বলো না যে কে কার সঙ্গে মিশতে পারবে, একই হবে তবেই তার সঙ্গে মিশতে পারবে। কেউ হয়তো বিদেশে বেড়াতে গেছে, সেখানে একটা ভারতীয় আছে, কোনো ভারতীয়ের সঙ্গে দেখা হলো, তাহলে সে ভারতীয়ের সঙ্গে মিশে যাবে। চেনা পরিচিত লোক, একই কালচার, একই রকম হাব ভাব, তাহলে মিশতে গেলে কিন্তু একই রকম হতে হবে, তবেই কিন্তু তারা মিশতে পারবে। তাই খাবার সোডা আয়নীয় যৌগ, কিন্তু কেরোসিন আয়নীয় যৌগ নয়। কেরোসিন, বেনজিন বা তারপিন এরা আয়নীয় যৌগ নয়। সেই জন্য এরা, যাদের মধ্যে আয়ন আছে, সে আয়ন যুক্ত যৌগকে দ্রবীভূত করতে পারবে না। খাবার সোডা হচ্ছে NaHCO3, মানে হচ্ছে Na প্লাস HCO3 মাইনাস। এই যে আয়ন তৈরি হচ্ছে, আয়ন কাকে বলে না, আধানযুক্ত পরমাণুকে বলে আয়ন। যার মধ্যে আধান থাকে তাদেরকে বলে আয়ন। তাহলে এরা আয়ন, কিন্তু এদের মধ্যে আয়ন নাই। আচ্ছা, তাহলে জলে কেন দ্রবীভূত হলো? জল, জলকে যদি ভাঙো, জলও এরকম আয়নীয় যৌগ, H+OH-। তাহলে এরাও যেরকম, এদের দ্রাবক জলটাও সেরকম, একই ধরনের হলে তবেই কিন্তু দ্রবীভূত হবে। কেরোসিন, বেনজিন, তারপিন তেল এগুলোর মধ্যে কিন্তু দ্রবীভূত হবে না। তাহলে এদেরকে আয়নীয় করতে হলে হাইড্রোজেন আয়ন দিতেই হবে। তাহলে হাইড্রোজেন কোথা থেকে পাবে? এদিকে জল থেকে পাচ্ছে, H+ আয়ন। তাহলে সেই ঘটনা জলে ঘটতে পারে, কিন্তু কেরোসিন, পেট্রোল বা তারপিন তেলের মতো দ্রাবকে ঘটবে না, তাই বিক্রিয়া শুরুই হবে না। তাহলে দ্রাবকও হলো একটা বিক্রিয়ার শর্ত বা বিক্রিয়া প্রভাবক। নিচের ছবিতে জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড NaCl, NaCl হচ্ছে খাবার লবণ। NaCl এর অপর নাম খাবার লবণ, বা এটাকে টেবিল সল্ট বলা হয়। এরা কিভাবে দ্রবীভূত হয় দেখানো হয়েছে। NaCl, Na প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন, এরা যদি পরস্পর যুক্ত হয়, আচ্ছা NaCl ক্রিস্টাল, এখানে Na প্লাসও আছে, Cl মাইনাসও আছে। সবুজগুলো হচ্ছে Cl মাইনাস, এগুলো হচ্ছে Cl মাইনাস, আর এই সাদাগুলো হচ্ছে Na প্লাস। এগুলো জল ক্রিস্টাল থেকে আয়নদের আলাদা করতে শুরু করেছে। এবার এদের মধ্যে যখন জল দেওয়া হলো, এটা লবণ, আমরা যে লবণ খাই সে লবণ, এবার এখানে জল ঢালা হয়েছে, H2O দেওয়া হলো, যে জল মিশে গেল সব আলাদা আলাদা হতে শুরু করলো, Na প্লাস Cl মাইনাস সব ভেঙে গেল, ভেঙে গিয়ে Na প্লাস ও Cl মাইনাস আয়ন দ্রবণে ছড়িয়ে পড়েছে, সব আলাদা 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 করে। এটা হলো জল, লাল রঙের যেগুলো আছে যেগুলো এক একটা জল, H2O, সব ছড়িয়ে পড়েছে আর কি। Na প্লাস, এটা Cl মাইনাস এর Na প্লাস পুরো লবণটাকে ভেঙে দিল, Na প্লাস Cl মাইনাস আয়নে পরিণত করলো। তাহলে জলের মধ্যে NaCl যদি দেওয়া হয়, Na প্লাস এবং Cl মাইনাসে ভেঙে যাবে। তাই কি বলছে, যেসব যৌগ আয়ন দিয়ে গঠিত তারা বিভিন্ন জৈব দ্রাবকের নামগুলো মনে রাখবা, এদের মধ্যে কিন্তু দ্রবীভূত হবে না, তারা জলে বেশি দ্রাব্য হবে। যারা আয়ন দিয়ে গঠিত তারা জলে বেশি দ্রাব্য, এ হচ্ছে ব্যাপার। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে তাহলে তুমি উপরোক্ত দ্রাবকগুলির কোনটা বেছে নেবে? অবশ্যই জল বেছে নেব। সোডিয়াম নাইট্রেট এর সংকেত কি? NaNO3। এখনো পর্যন্ত যেটুকু বললাম বোঝা গেছে? শুভশ্রী, সোহেল, মুগ্ধা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা সোহেল? হ্যাঁ বুঝতে পেরেছি, বেশ।
কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, অসুবিধা নেই। আমরা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রভাবক সম্পর্কে আলোচনা করছিলাম। এখনো পর্যন্ত যে প্রভাবকগুলো আলোচনা করলাম, আলো, চাপ, দ্রাবক, এবার আমরা চলে এসেছি তড়িতে। সোহেল পর, জোরে জোরে পড়বি। তড়িৎ কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে? তড়িৎ জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে দেখা যাবে দুটো তড়িৎ দ্বারাই বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এর মধ্যে একটা গ্যাস হলো হাইড্রোজেন ও অন্যটা অক্সিজেন। এক্ষেত্রে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। 2H2O থেকে 2H2 এবং প্লাস O2 গ্যাস উৎপন্ন হয়। এখানে তড়িৎ না পাঠালে কিন্তু গ্যাস তৈরি হয় না। এর মানে হলো তড়িতের শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। তোমরা কিন্তু এই পরীক্ষা কখনো বাড়ির লাইনের সঙ্গে তার যুক্ত করে করবে না, তা খুব বিপজ্জনক। রাস্তাঘাটে চলতে ফিরতে কখনো ইলেকট্রোপ্লেটিং এর কারখানা দেখা গিয়েছে। এখানে তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি থালা, চামচ, বাটির ওপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়। নিকেলের আস্তরণ দেওয়ার ফলে জিনিসগুলোয় সহজে মরচে পড়ে না। আস্তরণ দেবার কাজটাও একটা রাসায়নিক বিক্রিয়া এবং সেখানেও বিক্রিয়া ঘটাতে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। বেশ, এখানে আমরা যেটা ঘটছে যে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে তড়িতেরও ব্যবহার লাগে, সেটা কি করে জানবো? যে আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণ করি, এই যে ঘটনা এখানে দেখানো হয়েছে, এটাকে বলা হয় জলের তড়িৎ বিশ্লেষণ। মানে অ্যাসিড যুক্ত জলকে, শুধু জল নয় কিন্তু, জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে সেখান থেকে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয়েছে। এটাকে বলা হয় জলের তড়িৎ বিশ্লেষণ, বা ইংরেজিতে বলা হয় হাইড্রোলিসিস। পরে আরো ডিটেলস এগুলো জানবো। জলের মধ্যে যদি তড়িৎ, এই সালফিউরিক অ্যাসিড মেশানো হয়েছে, সালফিউরিক অ্যাসিডের সংকেত কে বলতে পারবে? কে জানে? HCl। না, HCl কে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হলো H2SO4। এটাই মনে রাখতে হবে। জলের সঙ্গে সামান্য অ্যাসিড মিশিয়ে তার মধ্যে যদি তড়িৎ পাঠাই, দেখা যাবে দুটো তড়িৎদ্বার, এইগুলোকে বলছে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। একটাকে বলা হয় ক্যাথোড, একটাকে বলা হয় অ্যানোড। যেটা ঋণাত্মক বা মাইনাস তড়িৎদ্বার তাকে বলা হয় ক্যাথোড। আচ্ছা, এখানে প্লাসটা লাগানো হয়েছে, তাহলে এইটা যদি প্লাস, তাহলে এটা হচ্ছে অ্যানোড। প্লাস হলে তার নাম হবে অ্যানোড, আর এটা যদি মাইনাস তড়িৎদ্বার, এটাকে বলবো ক্যাথোড। তড়িৎদ্বার বলা হয় এগুলোকে, যেখানে যার মাধ্যমে তড়িৎ জলের মধ্যে প্রবেশ করে। শুধু বিশুদ্ধ জলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, জলের মধ্যে অ্যাসিড মেশাতে হবে, তবে হবে। একটা হলো হাইড্রোজেন, অন্যটা হলো অক্সিজেন। এক্ষেত্রে জল বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে তড়িৎ না পাঠালে গ্যাস কিন্তু তৈরি হবে না, তড়িৎ না পাঠালে রিয়াকশনটাই হবে না। তো যাই হোক, তাহলে তড়িৎ একটা বিক্রিয়া করার জন্য একটা প্রভাবক। এবার এই তড়িৎ বিশ্লেষণের কে কাজে লাগিয়ে একটা ঘটনা ঘটে, তাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং কি জিনিস? মানে প্রলেপ দেওয়া। কোনো জিনিসের ওপর অন্য কোনো পদার্থের প্রলেপ দেওয়া হয়। ধরো লোহার জিনিসে কেন প্রলেপ দেওয়া হয়? যাতে তার মরিচা না ধরে,
সেই জিনিসটা নষ্ট না হয়, আবার দেখতে ভালো লাগে। দেখা গেল লোহার জিনিসের উপর এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে নিকেলের প্রলেপ দেওয়া হলো বা অন্যান্য অনেক ধাতুর প্রলেপ দেওয়া, তাহলে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এটা আমি লিখে দিই। ইলেকট্রোপ্লেটিং কি? কোন ধাতুর উপর অন্য কোন ধাতুর প্রলেপ দেওয়ার ঘটনাকে বলে ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, এখানে একটা শব্দ যোগ করে দেওয়া উচিত ছিল, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। যেমন লোহার তৈরি থালা, চামচ, বাটির উপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়। এগুলো পরে আবার ডিটেলসে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়বো তখন সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে এটা বোঝাতে চাইছে যে আমরা এইভাবে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে বা এইভাবে রাসায়নিক বিক্রিয়াটা হয়। এবার এসো অনুঘটক। আচ্ছা, এখনো পর্যন্ত দেখো কারো কোনো কোশ্চেন? আশা করি নেই। আমি পরে প্রশ্ন লিখিয়ে দেবো, আগে বিষয়গুলো বুঝে নাও। আর এইগুলোর কপি তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এই যে উপরে লেখা হয়েছে, তখন সেগুলো তোমরা পড়ে নিতে পারবা। আমি এই সফট কপিটা গোটা বইটাই নিয়ে পাঠিয়ে দেবো। প্রতিদিন এডিট হতে থাকবে, এডিটিং ভার্সনটা দেখলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমি পাশে যেভাবে লিখে দিয়েছি এটা খুলে খুলে পড়লে সুবিধা হবে। এবার আসছে একটা বিষয়, অনুঘটক। এইটা পড়ানোর আগে আমি একটা শব্দ বলছি, দেখো যদি এর সঙ্গে মেল নাই। এই যে ঘটক বলে একটা জিনিস আছে, এখন আমাদের সমাজে থাকে। ঘটক মশাই বলে একটা এক শ্রেণীর লোক থাকে। তারা কি করে, তারা যখন, এটা এক ধরনের পেশা, তারা বিভিন্ন ওই বৈবাহিক কাজের ক্ষেত্রে পাত্র পাত্রী খুঁজতে সাহায্য করে। এই ঘটক কি করে, একটা পাত্র ও পাত্রী খুঁজে দেয়। তার ফলে তাদের মধ্যে যখন বিবাহ সম্পন্ন হয়, ঘটক মশাই আগেও যা থাকে তার কিন্তু নিজের কিছু হয় না, সে কিন্তু পাল্টায় না, সে বিবাহের পরেও সে তাই থেকে যায়, এর কোনো পরিবর্তন নাই। কিন্তু এ না থাকলে হয়তো কাজটা সম্পন্ন হতো না। এই পরিচয় করিয়ে দেয়, দুই বাড়ির মধ্যে যোগাযোগ সাধন করে, তারপরে আলাপ আলোচনা করার পরে বিনিময়ে হয়তো কিছু পয়সা নেয় ইত্যাদি, কিন্তু এর নিজের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এ না থাকলে আবার এই সমস্ত প্রসেসটাও সম্পন্ন হবে না। এই ধরনের মানুষকে বলা হয় ঘটক। এবার রাসায়নিক বিক্রিয়াতে অনুঘটক এমন এক ধরনের পদার্থ যে নিজে বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, কিন্তু সে বিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। তাহলে যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে, বিক্রিয়ার গতিবেগ বাড়াতে সাহায্য করে অথবা কমাতে সাহায্য করে, কিন্তু নিজের কোনো পরিবর্তন ঘটে না, যেমন ঘটক মশাইয়ের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক সেরকম তাকেও বলছে অনুঘটক। আচ্ছা, এটা কে পড়বে? এটা শুভশ্রী পড়বে, পড়ো। অনুঘটক। অনেক সময় দেখা যায় কোনো রাসায়নিক পরিবর্তন খুবই ধীরে ধীরে ঘটছে, অথচ সেই মিশ্রণে সামান্য পরিমাণে অন্য একটি পদার্থ মেশাবার পর বিক্রিয়া ঘটছে খুব তাড়াতাড়ি।
যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটকের কাজকে বলে অনুঘটন বা ক্যাটালিসিস। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 হলো একটি বর্ণহীন তরল যা খুব সুস্থিত নয়। সাধারণ মাত্রায় H2O2 খুব ধীরে ধীরে ভেঙে যায় আর জল ও অক্সিজেন গ্যাস তৈরি করে। 2H2O2 2H2O plus O2। আমরা এই ধীর বিক্রিয়াটির ওপর অনুঘটকের প্রভাব লক্ষ্য করব। পরীক্ষা করো, তোমাদের চাই দুটো টেস্ট টিউব, পাতলা হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ, সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো আর খানিকটা জল। পরীক্ষা: একটা টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মিশিয়ে রেখে দেওয়া হলো। বুদবুদ বেরোবার হার খুবই কম। মিশ্রণে MnO2 থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়। অতএব MnO2 এখানে অনুঘটক হিসেবে কাজ করছে। বিক্রিয়ার সমীকরণ: 2H2O MnO2 2H2O plus O2। অন্য টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মিশিয়ে খুব সামান্য MnO2 গুঁড়ো দেওয়া হলো। দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোতে থাকে। সাবধানতা: হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ চোখ ও চামড়ার পক্ষে ক্ষতিকারক। নিজেরা এই পরীক্ষা না করে শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে দেখে বোঝার চেষ্টা করা উচিত। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো যেন চোখে বা নাকে না ঢোকে সে বিষয়ে সাবধান হতে হবে। বেশ, অনুঘটকের আমি একটু বলে দিই, আবার পড়বা। এখানে দেখো যে H2O2 এটা ভাঙলে জল এবং অক্সিজেন তৈরি হয়, এটা বলে হাইড্রোজেন পারঅক্সাইড। কিন্তু এর মধ্যে যদি সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দিই তাহলে ভাঙন প্রক্রিয়াটা অতি দ্রুত ঘটে যাবে। যদি না দিই একেবারে হবে না তা নয়, না দিলেও ওরা ভাঙছে, কিন্তু যদি আমি দিয়ে দিই MnO2 তাহলে ওটা বেশি হয়ে যাবে। যেমন ধরো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দুই ভাই আছে, ভাইয়ের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হয়, ঝগড়া শান্তি হয়, কিন্তু ততটাও বেশি হয় না। কিন্তু দেখা গেল বাড়িতে বা অন্য কোনো একজন থার্ড পার্সন আছে বা কোনো তৃতীয় জন আছে, সে এর কথা তাকে তার কথা তাকে লাগিয়ে দিল, লেগে গেল তুলকালাম ঝামেলা। তাহলে ওই তৃতীয় ব্যক্তিটা অনুঘটক হিসাবে কাজ করছে। মানে যদিও বা অতটা হতো না বা কম হতো, কিন্তু অন্যজন কথা চালাচালি করার ফলে তাদের মধ্যে বেশি ঝগড়া অশান্তি শুরু হয়ে গেল। তাহলে সেখানে সে ঘটনার অনুঘটক হিসাবে কাজ করলো। তাহলে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায়, শুধু বাড়ায় না, বেগ কমাতেও পারে, তাহলে বেগ বাড়ায় বা কমায় এটাও দিতে হবে। যারা কমায় তাদেরকে বলে নেগেটিভ অনুঘটক, এটা পরে জানবো। এখানে শুধু বাড়ায় শব্দটা দেওয়া উচিত হয়নি, দুটোই লাগবে। যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় বা কমায় লিখবা, তাদের বলে অনুঘটক বা ক্যাটালিস্ট। এইখানে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা অনুঘটক হিসেবে কাজ করছে। দুটো টেস্ট টিউবে তুমি যদি MnO2 প্রথমে না দাও তাহলে কি হবে, বুদবুদ বেরোবার হার খুবই কম। ওই যে বললাম, যতক্ষণ না পর্যন্ত কেউ উল্টোপাল্টা কথা এখানে ওখানে তুলছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে খুব একটা ঝামেলা হবে না। কিন্তু যখনই MnO2 তুমি দিয়ে দেবা, সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে অক্সিজেন বের হতে থাকবে। আরো একটা উদাহরণ আছে, এটা একটা উদাহরণ হলো, আমি যেমন একটা উদাহরণ বলি, অক্সিজেন প্রস্তুতির ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। তো আমি 2 নম্বর উদাহরণ হিসাবে এই ভিতরেই লিখছি। অক্সিজেন প্রস্তুতিতে পটাশিয়াম ক্লোরাইড, এটাকে বলে KClO3, একে যদি হিট করা হয় প্রায় 650 ডিগ্রি টেম্পারেচার লাগবে। সেখানে 2KClO3, তাহলে 2KCl প্লাস 3O2 অক্সিজেন তৈরি হবে, 650 ডিগ্রি টেম্পারেচার লাগবে। কিন্তু এই KClO3 সঙ্গে
তুমি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশাও, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটা অনুঘটকের উদাহরণ, এটা মনে রাখবা, তাহলে মাত্র 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডেই এরকম কিছু একটা অল্প তাপমাত্রাতেই 2KCl প্লাস TrSO2 প্লাস MnO2 এই বিক্রিয়াটা হয়ে যাবে। দেখো বিক্রিয়ার আগেও MnO2 ছিল, এ নষ্ট হয়নি, বিক্রিয়ার পরেও MnO2 থাকবে, নষ্ট হবে না। অনুঘটক কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নষ্টও হয় না, সে যা ছিল তাই থাকবে, কিন্তু নিজে উপস্থিত থাকার ফলে বিক্রিয়ার বেগ বেড়ে যায় অথবা কমে যায়। এই ধরনের পদার্থকে বলা হয় অনুঘটক। এবার অনুঘটকের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, মুগ্ধা বড় অনুঘটকের বৈশিষ্ট্যগুলো। অনুঘটকের বৈশিষ্ট্য। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। কোনো বিক্রিয়ার কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না। রাসায়নিক শিল্পে নানান প্রয়োজনীয় যৌগ, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি তৈরি করতে বিভিন্ন অনুঘটক অপরিহার্য, যা আমরা পরে জানবো। দুটো একই রকম। এক নম্বর বৈশিষ্ট্য কি, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু সে নষ্ট হয় না, বিক্রিয়া শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। এর উদাহরণ দিলাম, MnO2 অনুঘটক হিসেবে অংশগ্রহণ করেছে, আবার বিক্রিয়া শেষে যা ছিল তাই আমরা আবার ফিরে পেয়েছি, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, যে একটা অনুঘটক নিয়েই সমস্ত বিক্রিয়ার বেগ বাড়বে তা কিন্তু হয় না, এক একটা রাসায়নিক বিক্রিয়ায় এক এক রকমের অনুঘটক লাগতে পারে। মানে একটা জিনিস নিয়ে রাখলাম, সমস্ত কিছুতে ম্যাঙ্গানিজ অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড লেগে যাবে তা নয়, নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট অনুঘটক থাকতে পারে, আলাদা আলাদা হতে পারে। সেটা কোন বিক্রিয়ায় কোন অনুঘটক লাগবে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা বিক্রিয়া করব বা পরীক্ষা করব ততক্ষণ আমরা বলতে পারবো না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এটা বিক্রিয়া তৈরি করে অ্যামোনিয়া, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এক্ষেত্রে কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে নেব? কখনোই না। এক্ষেত্রে হবে লৌহ চূর্ণ, Fe চূর্ণ, Fe চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার হয়। এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম অনুঘটক ব্যবহৃত হতে পারে। এখানে এবার চলে এসো, কি বলতে দেখো, পড়ো, মুগ্ধ হয়ে পড়ো, এটা পড়ো, কি বলতে দেখেনি। দুটো একই রকমের চক নাও, একটাকে ভেঙে টুকরো করো, অন্যটা থাকুক পাশাপাশি, কি দেখবে? দেখতেই পাচ্ছ বড় টুকরোকে ভেঙে ফেললে ক্ষেত্রফল কিভাবে বাড়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো কয়লার বড় টুকরোর চেয়ে সমান ওজনের ছোট ছোট টুকরো বেশি তাড়াতাড়ি পড়ে। এর কারণ হলো কঠিনের উপরিতলে যত বেশি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিক্রিয়ার সুযোগ পায়, বিক্রিয়া ঘটে তত তাড়াতাড়ি। উপরে হাইড্রোজেন পারঅক্সাইডে MnO2 গুঁড়ো দেওয়ার যে পরীক্ষার কথা পড়লে, সেখানে MnO2 বড় ডেলা না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো, কোনটা দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুদবুদ বেরোবে? সূক্ষ্ম গুঁড়ো, কারণ গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি। তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সরু তারজালি আকারে রাখা হয়। নিচের ঘটনা বলে দিই তারপরে খেয়াল করে দেখো, এখানে আমি লৌহ চূর্ণ ব্যবহার করেছি। চূর্ণ শব্দের অর্থ হলো গুঁড়ো, মানে অনুঘটক গুলোকে সচরাচর আমরা গোটা ওইভাবে ব্যবহার করি না, গুঁড়ো হিসেবে ব্যবহার করি। কেন? কারণ যত গুঁড়ো বেশি ব্যবহার করব তত তোমার ছড়িয়ে পড়বে। যেমন ধরো কোনো তরকারিতে গরম মশলা দিতে গেলে ওই গোটা গোটা এলাচ, গোটা গোটা লবঙ্গ, সেটা শুধুমাত্র কখনো কখনো ফ্রাইড রাইস বানানোর সময় ওগুলো দেয় গন্ধটা আসার জন্য, অল্প গন্ধ আসার জন্য। কিন্তু গরম মশলা বানানোর জন্য যাতে
মশলাটা প্রত্যেকটার উপর একটু একটু করে ছড়িয়ে দেওয়া হয়, সেই জন্য মশলাটাকে গুঁড়ো করতে হয়। রান্নায় হলুদ দিতে গেলে, তরকারিতে হলুদের রং করতে গেলে নিশ্চয়ই আমরা গোটা হলুদ ফেলে দিই না, সেই হলুদটাকে গুঁড়ো করে তবে সেই হলুদের যে ডাস্ট, যে হলুদের পাউডার, সেই পাউডারটা দিই। কেন? কারণ পাউডারটা দিলে তবেই সেটা একটু বেশি অংশের সঙ্গে যুক্ত হয়ে তোমার বিক্রিয়ায় সংযুক্ত থাকবে। এই যেমন একটা বড় চক দিলে, এটা গোটা হলুদের মতো আর কি, যত ভাঙবে তত তার ক্ষেত্রফল বাড়বে, আর যত ক্ষেত্রফল বাড়বে তত সে বিক্রিয়া করতে সুবিধা হবে। সেই জন্য আমরা অনুঘটককে সবসময় গুঁড়ো দেওয়ার, যেমন ম্যাঙ্গানিজ অক্সাইড গুঁড়ো, ঠিক এইভাবে মনে রাখবা যে গোটা হলুদ আর হলুদ গুঁড়ো। গোটা হলুদ দিলে তরকারিতে কিন্তু রং হবে না, ভালো রিয়াকশন হবে না, কিন্তু গুঁড়ো হলুদ দাও, পুরো তরকারিটা রং হয়ে যাবে, অল্প একটু দিলে পুরো তরকারিটা রং হয়ে যাবে। ঠিক সেরকম অনুঘটক গুঁড়ো দিলে বেশি তাড়াতাড়ি বিক্রিয়াটা হয়, কারণ কারণ গুঁড়ো জিনিসের ক্ষেত্রফল বেশি, তাহলে অনুঘটের কাজও ঘটে তাড়াতাড়ি। এইটা হচ্ছে আসল কারণ। আমরা অনুঘটককে সাধারণত গুঁড়ো হিসেবে ব্যবহার করি, বা সরু তারজালি আকারে রাখা হয় বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে, সেক্ষেত্রে তারজালি ব্যবহার করা হতে পারে। এটা পড়ো, মুগ্ধা পড়ো। নিচের ঘটনাগুলোর মধ্যে কি মিল আছে আবিষ্কার করার চেষ্টা করো। বাড়িতে ধুনো দেবার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে। 2. বড় টুকরোর চেয়ে গুঁড়ো মশলা অপেক্ষাকৃত কম সময়ে রান্নায় সুগন্ধ আনে। 3. যেটা বললাম, ছোট টুকরো সেদ্ধ হতে কম সময় লাগে। 4. বড় দানা চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গলে। বেশ, জৈব অনুঘটক। এখন পড়ে যাচ্ছে। তাহলে যে কোনো জিনিস গুঁড়ো করে দিলে সেটা বেশি ক্ষেত্রফল জুড়ে থাকে, তাই এই যে মশলা, বড় আলু থেকে ছোট আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ ক্ষেত্রফলটা বেশি, টুকরো টুকরো করা হয়েছে মানে ক্ষেত্রফলটা বেশি। তাহলে বড় দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গুলে যায়। যে জিনিসটা গুঁড়ো হবে তার ক্ষেত্রফল বেশি হবে, তার রাসায়নিক বিক্রিয়ায় সুবিধা হবে বেশি। এইটা হচ্ছে অনুঘটকের ব্যাপার স্যাপার। এবার জৈব অনুঘটক, উৎসেচক, যেটা আমরা জীব দিয়ে যে সমস্ত অনুঘটক থাকে সেগুলোকে বলছে জৈব অনুঘটক, বা যাদেরকে আমরা এনজাইম বা উৎসেচক বলে থাকি। এরা হলো বিশেষ ধরনের জৈব অনুঘটক। জৈব শব্দটা এসেছে জীব থেকে, মানে প্রাণী দেহের ব্যাপার। এদেরকে আরেক নাম হচ্ছে এনজাইম। এরা যদি না থাকে, প্রাণীদের বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটতেই পারবে না। এরা সাধারণত প্রোটিন জাতীয় যৌগ হয়, এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হতে পারে জৈব অনুঘটকগুলো কি জাতীয় যৌগ। প্রোটিন জাতীয় যৌগ। যেমন কয়েকটা উদাহরণ এখানে দেখতে পাবে। একটি টেস্ট টিউবে ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড আর জল নিলাম, অক্সিজেন বেরোচ্ছে খুবই কম, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে অক্সিজেন বের হওয়ার হার খুব কম, কিন্তু ওতে কি দেওয়া হলো, বলছে সদ্য কাটা আলুর টুকরো দেওয়া হলো, তাহলে আবার হঠাৎ করে রিয়াকশনটা বেড়ে গেল। আগে যে রিয়াকশনটা খুব আস্তে আস্তে হচ্ছিল, সেই রিয়াকশনটা খুব দ্রুততার সঙ্গে হতে লাগলো। কেন? কারণ যেটা কি মেশানো হলো, আলু মেশানো হয়েছে, আলুর টুকরো। আলুর ক্যাটালেজ এনজাইম, আলুর মধ্যে থাকে ক্যাটালেজ এনজাইম, সেটা কি করে না হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করতে সাহায্য করছে। তাহলে এই যে আলুর ক্যাটালেজ, এই আলুর ক্যাটালেজ এক্ষেত্রে এই অনুঘটক হিসেবে কাজ করছে। কি অনুঘটক হিসেবে কাজ করছে না জৈব অনুঘটক হিসেবে কাজ করছে। আলু একটা জীবিত উদ্ভিদ থেকে পাওয়া যায়, তাই সেই জন্য লিভারেও ক্যাটালেজ এনজাইম থাকে, তা নিয়েও পরীক্ষা করে দেখা সম্ভব। যাই হোক, এর নিয়ে অত আলোচনার প্রয়োজন নেই। আরও কিছু কিছু এনজাইম আছে, তাহলে একটু জল, ইউরিয়া, অড়হর ডালের গুঁড়ো, তরমুজ বীজের মধ্যে সাদা অংশের একটু ফেনলাক্টোনিন দ্রবণ লাগবে। দিয়ে এখানে একটা তোমার পরীক্ষা নিরীক্ষা দেখানো হয়েছে যে অড়হর ডালের গুঁড়ো, ইউরিয়া মেশানো হয়েছে, ইউরিয়া সারের দ্রবণ, তার সঙ্গে জল আর ফেনলাক্টোনিন, এদেরকে বলা হয় ইন্ডিকেটর বা নির্দেশক। এরা কি করে, তারা নিজের বর্ণ পরিবর্তন করে
বুঝিয়ে দেয় যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, বা কোনটা প্রশম দ্রবণ, বা অ্যাসিডও নয় ক্ষারও নয় ইত্যাদি। এই দেখো ফেনলাফথেলিন গোলাপি হলো, তারা নিজের বর্ণের পরিবর্তনের মাধ্যমে। এদেরকে বলে নির্দেশক। এর পরে আমরা জানবো আরো। ইন্ডিকেটর বলা হয়। যেমন বাড়িতে কারেন্ট আছে কিনা জানার জন্য কি দেখা হয়? ইলেকট্রিক বোর্ড। ইলেকট্রিক বোর্ডে তাকিয়ে যদি একটা লাল রঙের আলো জ্বলে তাহলে মনে হয় কারেন্ট আছে, আর যদি আলোটা না জ্বলে তাহলে কারেন্ট নেই। ঠিক সেরকম কিছু কিছু দ্রবণ আছে যারা নিজেদের বর্ণটাকে পরিবর্তন করে বুঝিয়ে দেয় এটা অ্যাসিড দ্রবণ কি এটা ক্ষার দ্রবণ ইত্যাদি। এটাও একটা জৈব উৎসেচকের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কি বলেছে? ইউরিয়া গুলে, একটা কাঁচের গ্লাসে ইউরিয়া গুলে 1 চামচ অরহর ডাল ইত্যাদি দিয়ে ভিজিয়ে রাখো, শুকনো অ্যামোনিয়ার গন্ধ পাবে। আর ফেনলাফথেলিন দিলে দ্রবণটা গোলাপি হয়ে যাবে। অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, সেখান থেকে দ্রবণটা গোলাপি হয়ে যাবে। কেন এমন হয়? অরহর ডাল বা তরমুজের বীজে ইউরিয়েজ নামক এনজাইম থাকে। এই যে এইটা এখানে যেটা থাকে এটা জৈব অনুঘটক হিসেবে কাজ করছে অরহর ডালটা, কারণ এর মধ্যে কি থাকে? ইউরিয়েজ, একরকম এনজাইম থাকে। ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করে। এটা হচ্ছে ইউরিয়ার সংকেত CONH2 এটা মনে রাখবা। CONH2 ইউরিয়া, তার সঙ্গে মেশানো হয়েছে জল, যে তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া। এই রিয়াকশনটা মনে রাখতে হবে। এবং অ্যামোনিয়া দ্রবণকে কি করছে? ক্ষারীয় করে দিচ্ছে। এটা মনে রাখতে হবে। অ্যামোনিয়া দ্রবণকে ক্ষারীয় করে দিলে ক্ষার, অ্যাসিড, এই জিনিসগুলো আমরা জানবো। অ্যাসিড কি জিনিস, ক্ষার কি জিনিস। হ্যাঁ, যে সমস্ত দ্রবণ জলে H+ দেয় তাদের বলে অ্যাসিড, আর যারা জলের মধ্যে OH- দেয় ভেঙে গিয়ে তাদের বলে ক্ষার। জলে জলে দেয় ভেঙে, সেই সমস্ত পদার্থগুলো জলের মধ্যে ভেঙে যায়, দিয়ে যদি H+ দেয় তাকে বলবো অ্যাসিড, আর যদি OH- দেয় তাকে বলবো ক্ষার। এই পড়াশোনাগুলো পরে আমরা করব। আর ক্ষারীয় দ্রবণে এই দ্রবণটা গোলাপি হয়ে যায়। এটা একটা জৈব অনুঘটকের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, যে কোনো বাথরুমে এই যে ঝাঁঝালো গন্ধ ওঠে, সে গন্ধটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। নর্দমার জীবাণুরা ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া দেয়। ওখানে মানে যে ইউরিনটা থাকে সেই ইউরিনটা ভেঙে ওখান থেকে ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া তৈরি করে। আর প্রশ্ন হতেই পারে যে বাথরুমের যে ঝাঁঝালো গন্ধ সেটা কিসের? না অ্যামোনিয়ার। তীব্র ঝাঁঝালো গ্যাস অ্যামোনিয়া। যাই হোক, এটা হঠাৎ এখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু আমরা অনুঘটকটা পড়ছি। এবার এখানে অন্যান্য জিনিস দিয়েছে, বিভিন্ন খাবারের উপাদান, প্রোটিন, শর্করা, লিপিড। এটা যে 3টে অপরিহার্য খাবারের আমাদের উপাদান। খাবার যে 3 প্রকার হয়: প্রোটিন জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, আর লিপিড বা ফ্যাট জাতীয় খাবার, ঘি, মাখন ইত্যাদি। শর্করা মানে হচ্ছে ভাত, রুটি, আর প্রোটিন মাছ, ডিম, মাংস ইত্যাদি। এইগুলো খাওয়ার পরে হজম করার জন্য নানা এনজাইম প্রয়োজন আমাদের শরীরে, কারণ এগুলো থেকে দেহে শক্তি তৈরি হয়, নতুন নতুন প্রোটিন তৈরি হবে, ডিএনএ তৈরি হবে, বিভিন্ন হরমোন তৈরি হবে, কোষ পর্দা, নানান প্রয়োজনীয় লিপিড বা ফ্যাট তৈরি হবে। কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে কত রকমের এনজাইম লাগে আমাদের দেহে। এনজাইম ছাড়া কোনো কোষই বাঁচতে পারবে না। প্রত্যেকের দেহে, প্রত্যেকটা জীব দেহে এনজাইম থাকে। বেশ, এখানে কিছু কায়দা করা হয়েছে। এইসব কায়দা আমার ঠিক ভালো লাগে না, দেখে নিবা। ছড়া যদি মুখস্থ করতে মুখস্থ হয়, যে ভারী অণু, বড় অণু, ছোট্ট অণু ইত্যাদি, এসব ছড়া না পড়লেও আমরা ঠিক শিখে যাব, কোনো ব্যাপার নাই। বড় অণু ভেঙে ছোট অণু তৈরি হয়, বড় অণুকে এভাবে কাটা যায়। এটা দেখাচ্ছি আর কি ছড়ার মাধ্যমে মনে রাখার জন্য, বাস্তবে তো এভাবে কাটা যায় না। যাই হোক, আচ্ছা, আমরা তো আজকে অনেকটাই বেশ পড়লাম। আগে রেকর্ডিংটা, এবার আমরা দেখব তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন। তাপগ্রাহী শব্দটাকে যদি ভাঙো কি হবে? যে বিক্রিয়ায় তাপ গ্রহণ করছে তাকে বলছে তাপগ্রাহী।
আর যে বিক্রিয়ায় তাপ মোচন করছে মানে বেরিয়ে আসছে তাকে বলছে তাপমোচী। যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় মানে তাপ বেরিয়ে আসে, মোচন করা, তাহলে তাপ মোচী থেকে কখন হবে, যখন মোচন করা। মোচন শব্দ আসছে যেমন বেরিয়ে আসা বা বেরিয়ে আসা। আর গ্রাহীতে মানে কি, গ্রহণ করা, যখন তাপ গ্রহণ করবে। তাহলে যখন তাপ উৎপন্ন হয় তাকে বলছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। যেমন কয়লা পোড়ালে তাপ বেরিয়ে আসে, পোড়া চুনে জল দেওয়া হলে তোমার সেখান থেকে তাপ বেরিয়ে আসে, ইত্যাদি। যে কোনো জ্বালানির দহন তাপমোচী পরিবর্তন, সেখান থেকে তাপ বেরিয়ে আসে। জ্বালানি, যে কোনো জ্বালানি জাল দিলেই তো তাপ বেরিয়ে আসবে। যেমন কার্বন অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, প্লাস তাপটা বেরিয়ে আসছে, তাহলে এদেরকে বলা হয় তাপমোচী, বা ইংরেজিতে বলছে এক্সোথার্মিক, ইংরেজিটা মনে রাখবে। আর যেটা তাপগ্রাহী, তাপগ্রাহীকে বলা হয় এন্ডোথার্মিক। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ দিতে হয় অর্থাৎ তাপ গ্রহণ করে তাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। আর যেখান থেকে তাপ বেরিয়ে আসে তাদের বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। পোড়া চুন ও জলের বিক্রিয়া, পোড়া চুন ও জলের বিক্রিয়া আমার কাছে একটা ভিডিও আছে, দেখাবো পরে, আমার নিজেরই, কিভাবে টকবক টকবক করে ফুটছে। পোড়া চুনের মধ্যে তুমি যদি জল দাও একদম টকবক করে ফুটতে লাগবে, দিয়ে তৈরি হবে কলি চুন। পোড়া চুন থেকে তৈরি হবে, এটা হচ্ছে কলি চুন। এটাও তাহলে তাপ তৈরি হচ্ছে এক্সোথার্মিক। তাহলে এখানে সমস্তগুলো হচ্ছে এক্সোথার্মিক বা তাপমোচী বিক্রিয়া। এটা মিথেন, মিথেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড, জল আর তাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, তাহলে তাপ মুক্ত হওয়ার সময় কি হতে পারে, কখনো আলো উৎপন্ন হয়, গ্যাস, কয়লা, কাঠ, কেরোসিন এসব পোড়ালে তাপ আলো দুটোই পাওয়া যায়। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ কি, বিভিন্ন রকমের, যে ওয়েল্ডিং, অক্সি অ্যাসিটিলিন শিখার মাধ্যমে, এখানে অ্যাসিটিলিন প্লাস অক্সিজেন, এই যে শিখাটা তৈরি হয়, এই শিখাটার নাম হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। ওই যেখানে গ্রিল ফ্যাক্টরিতে গ্রিল বানানো হয়, যেগুলোতে এই ধরনের আলো তৈরি হয়। তাহলে বিভিন্নভাবে ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে পারি, যে রান্নার ক্ষেত্রে আমরা তাপের প্রয়োগের ফলে রান্নাটা হয়, কয়লা পুড়িয়ে সেখান থেকে জল ফুটিয়ে বিদ্যুৎ তৈরি হয়, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়, ওয়েল্ডিং বা ধাতু ঝালাই সেখানেও তাপ বের হয়, এটাও তাপমোচী বিক্রিয়া। অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায়, যা লোহাকে পর্যন্ত গলিয়ে যায়। এগুলো সব তাপমোচী প্রক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ। এটা লিখতে পারো। তাহলে তাপমোচী প্রক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ কি কি, রান্না করা, বিদ্যুৎ তৈরি করা, কয়লা পুড়িয়ে, ঝাল দেওয়া ইত্যাদি হচ্ছে তাপমোচী বিক্রিয়ার বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ। সতর্কতা কি, দেখো তাপমোচী বিক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হয়, দ্রুত বিক্রিয়া ঘটে, আর প্রচুর পরিমাণে তাপ এবং গ্যাস দুটোই তৈরি হয়, সেগুলো কিন্তু খুব বিপজ্জনক। যেমন এই চুন জল দেওয়া, টকবক করে ফুটতে শুরু করবে, চোখের মধ্যে তখন ফুটন্ত চুন যদি এসে পড়ে তাহলে কিন্তু সেটা বিপজ্জনক। আবার বিভিন্ন রকমের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে, যেহেতু তাপ বের হবে, প্রচুর তাপ ও প্রচুর পরিমাণে বিভিন্ন গ্যাস বের হয়, সেই জন্য খুব সাবধান। গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ার সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তার ধাক্কায় ক্ষয়ক্ষতি হয়। গ্যাস হঠাৎ করে বেরিয়ে আসছে, এক্সপ্লোসিভ, ক্ষয়ক্ষতিটা বেশি হয় তাপমোচী বিক্রিয়াতে। এবার তাপগ্রাহী পরিবর্তন অতটা হবে না, সে তাপ নেবে তারপরে বিক্রিয়া করবে, তাছাড়া এমনি নর্মালি সে বিক্রিয়া করবে না। তাহলে যেসব রাসায়নিক পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয় বা গ্রহণ করে তাদেরকে বলা হয় তাপগ্রাহী পরিবর্তন বা এন্ডোথার্মিক রিয়াকশন। কয়েকটা উদাহরণ দেওয়া হলো, যেখানে তাপ দিতে হবে তবে বিক্রিয়াটা হবে, তাছাড়া বিক্রিয়া হবে না। একটা উদাহরণ দিয়েছে, বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল, এটা যে বেরিয়াম হাইড্রোক্সাইড BaH2, তাতে 8 অণু জল আছে, ও কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া। এখানে রিয়াকশনটা এখানে দিয়েছে, দেখো, BaOH2 8H2O, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত একটা ক্রিস্টাল। ক্রিস্টাল কাকে বলে, যার নির্দিষ্ট আকার আকৃতি থাকে তাকে বলে ক্রিস্টাল।
এর সঙ্গে কি মেশানো হয়েছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। একে বলছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়া হয়েছে তখন কি উৎপন্ন করছে? BaCl2 2H2O। তাহলে 6 অণু জল বেরিয়ে গেল আর এখান থেকে ক্লোরিন যুক্ত হলো। একটা মিশ্রণ তৈরি হলো, তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো, এইটা ভেঙে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া তৈরি হলো আর 8 অণু জল, যে জলটা ছিল সেই জলটা আলাদা করে বেরিয়ে গেল। এটা একটা বিক্রিয়া, এটা বেশি কঠিন বিক্রিয়া হয়ে গেছে, যে কোনো একটা মনে রাখতে হবে। আইদার এটা মনে রাখো, মনে রাখতে পারলে তো সব থেকে ভালো। তারপরে এইটা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটে দেখো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে তুমি যদি হিট করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে মাইনাস তাপ, মানে এখানে তাপ দিতে হচ্ছে, ওই জন্য একটা তাপ কি হচ্ছে আর কি, তাপগ্রাহী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া, তাপ শোষণ করছে। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরকে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে হিট করো তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে তাপ শোষী বিক্রিয়ার উদাহরণ হিসেবে এটা মনে রাখবা। আর তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ হিসাবে এখানে এখানে বিক্রিয়াটা দেওয়া নেই, এখানে এখানে যে কোনো একটা বিক্রিয়া, চুন জলের বিক্রিয়া, এগুলো এগুলো সব তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। আর এটা একটা তাপশোষী বিক্রিয়ার উদাহরণ। এইটা সহজটা মনে রাখবা। বেশ, ভৌত পরিবর্তন তাপগ্রাহী বা তাপমোচী হতে পারে। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দু রকমের হয়। তাহলে বাহ্যিক পরিবর্তন তাপগ্রাহী বা তাপমোচী হতে পারে। 3টে তাপগ্রাহী পরিবর্তনের কথা উল্লেখ করো, যেটা তাপ গ্রহণ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে তোমার তাপ গ্রহণ করছে ধান, ধান থেকে খই, পুরো চেঞ্জ হয়ে গেল। তাপ দিলে কিন্তু সে পুরো চেঞ্জ হয়ে যাবে। আরো দু একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু এটা হচ্ছে যে ভৌত পরিবর্তন। ধান থেকে খই হয়ে গেলে সেটা তো রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে। বলো দেখি কিরকম হতে পারে? এমন 3টে উদাহরণ দাও বাস্তব জীবন থেকে, যেটা তাপ দিলে তবে হয়, না দিলে হয় না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো আয়রন জামাতে ইস্ত্রি করছো। একটা জামাতে ইস্ত্রি করলে কি হয়? জামাটা পরিপাটি হয়ে যায়, কিন্তু জামার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটলো না, ভৌত পরিবর্তন ঘটলো। এটা তাপগ্রাহী পরিবর্তন। তাপ দিলে একরকম হয়ে যায়। আর কি তাপগ্রাহী? ধরো ওই হেয়ার ড্রাই চালিয়ে কোনো কিছু শুকানো, ভিজে চুল আছে, হেয়ার ড্রাই চালালো, চুলটা শুকিয়ে গেল, ভৌত পরিবর্তন, কোনো রাসায়নিক পরিবর্তন হয়নি। কিন্তু তাপ না দিলে কিন্তু এই বিক্রিয়াটা বা এই ধরনের পরিবর্তনটা হবে না, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর একটা তুমি এভাবে ভাবতে পারো, ময়দা জলের মধ্যে মেশালে একটু তাপ দিলে আঠায় পরিণত হয়ে গেল, এটা ভৌত পরিবর্তন। তার বিশেষ রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটছে না। ঠিক আছে, তাহলে ভৌত পরিবর্তনও তোমার তাপ গ্রহণ বা তাপ মোচনের মাধ্যমে হতে পারে। এবার জলে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানোর পর মিনিট 2 মধ্যে দেখা গেল টেস্ট টিউবের বাইরে গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। দ্রবীভূত হওয়া কি ধরনের পরিবর্তন? এই দ্রবণে থার্মোমিটার ডুবালে কি দেখতে পেতে? অ্যামোনিয়াম ক্লোরাইডের মাধ্যমে একটা রিয়াকশন, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস জল, এই রিয়াকশনে কি উৎপন্ন হবে? এখানে তৈরি হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এবার টেস্ট টিউবের বাইরে যদি ফোঁটা ফোঁটা জল উৎপন্ন হয়, কখন সম্ভব সেটা? বাইরের দিকে জল হবে যখন ভিতরটা ধরো
মানে ওই বাইরের অংশটা ঠান্ডা ও ঘনীভূত হয়, তাহলে এটা তাপগ্রাহী না তাপশোষী, কি ধরনের বিক্রিয়া হতে পারে, কি মনে হচ্ছে, একটু ভাবো। কি মনে হচ্ছে বলো। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে জল মেশানো হলো, জল মেশানোর ফলে একটা রিয়াকশন তৈরি হবে। তাহলে এই যে রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন, তাপগ্রাহী না তাপমোচী। জলবিন্দু তৈরি হচ্ছে মানে সেখানে তো ঠান্ডা হতে হবে, তার মানে সে কি তাপ শোষণ করবে, তাপ শোষী বা তাপগ্রাহী। তাহলে এই বিক্রিয়াটা হবে তোমার তাপগ্রাহী। এই যে ফোঁটা ফোঁটা জল জমেছে, ঠান্ডা না হলে কি করে জমবে, এই রিয়াকশনটা হচ্ছে তাপগ্রাহী রিয়াকশন। যাই হোক, তোমরা হয়তো এবার, আচ্ছা আমি এটা রেকর্ডিংটা অন করেছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশ, এত দূর পর্যন্ত আজকে বললাম, আমার এবার নাহলে দেরি হয়ে যাবে। আজকে হচ্ছে 22 তারিখ।